আপনি তো জানেন আমাদের বাড়ির অবস্থা। এই আমি আপনার বাড়ি কাজ করে যে দুটো টাকা পাই তা দিয়ে আমাদের দুজনের সংসার চলে যায়। কিন্তু ডাক্তার কিভাবে ডাকবো বলুন তো? তা বললে কি করে হবে? এভাবে চলতে থাকলে তো গণেশ আরো অসুস্থ হয়ে পড়বে। আমি এতই অভাগিনী মা যে নিজের সন্তানকে সুস্থ করে তোলার ক্ষমতাও আমার নেই। তুমি আমাকে আগে বলবে তো, তাহলে আর এত কথা শোনাতাম না। তা আজকে কাজ সেরে বাড়ি ফেরবার সময় আমার থেকে কিছু টাকা নিয়ে যেও। তা দিয়ে তোমার ছেলের জন্য কিছু ওষুধ নিয়ে যেও, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ। এই বিপদের দিনে আপনি যে আমার পাশে দাঁড়াবেন তা আমি ভাবতেই পারিনি। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। অত ধন্যবাদ জানাতে হবে না। যাও যাও, এখন কাজগুলো সেরে নাও, অনেক কথা হয়ে গেছে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? আমায় দুটো খেতে দাও, আমাকে তো আবার কাজে যেতে হবে। এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আবার কাজে যাবে নাকি? ঝড় বৃষ্টি তো হয়েই চলেছে, তা বলি কি ঘরে বসে থাকলে চলবে? কাজে তো যেতেই হবে, অনেক বেলা হয়েছে। আর কথা বলো না, দুটো খেতে দাও, খেয়ে বেরোই আমি। আজ এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাকে কাজে যেতে হবে না, তুমি বাড়িতেই থাকো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গিন্নি? কাজে না গেলে খাবে কি শুনি? ও ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করা যাবে, কিন্তু তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজে যেও না। আমাদের মতো গরিব মানুষদের বৃষ্টিতে একটু ভিজলে কিছু হবে না, তুমি এত চিন্তা করো না। তুমি বুঝতে পারছো না, আমি তোমার ভালোর জন্যই বলছি। এই তো বুড়ির ছেলে গণেশ, ওর ভিজে কি অবস্থা হয়েছে শুনেছো? বিছানা থেকে মাথা তুলতে পারছে না। আরে কার কি হলো না হলো সে জেনে আমি কি করব? আমরা বিপদে পড়লে কি কেউ এসে সাহায্য করবে ভেবেছ? করবে না। আমাদেরকে উদ্ধার করতে হবে, তাই তুমি লোকের কথা নিয়ে এত ভেবো না। সেই সব তো আমি বুঝলাম, কিন্তু আজকে বাইরের অবস্থা তো খুবই খারাপ। চারিদিকে জলে থই থই করছে, বৃষ্টিও মুষলধারে হচ্ছে। তাই বলছি আজকে কি কাজে না গেলেই নয়? তোমার এই এক কথা কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করার স্বভাবটা গেল না। বললাম তো কাজে আমাকে যেতেই হবে। তুমি তাহলে আমার একটা কথাও শুনবে না, তাই তো? না, শুনবো না। কারণ আমার তোমার মতো লোকের কথা ভাবলে চলবে না, আমাকে কাজে যেতেই হবে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। ঠিক আছে, তোমাকে আর খেতে দিতে হবে না, আমি না খেয়ে কাজে চলে গেলাম যত সব। এভাবে আর চলতে পারে না। মা প্রতিদিন লোকের বাড়ি কাজে যাচ্ছে, আর আমি পড়ে পড়ে মায়ের টাকা ধ্বংস করছি। আজকে মা বাড়ি আসবার আগে যেভাবে হোক আমাকে কাজে যেতেই হবে। আমাকে মায়ের পাশে দাঁড়াতেই হবে। এ কি বাবা, তুই এই শরীর নিয়ে কোথায় যাচ্ছিস এখন? আর তুই বিছানা ছেড়ে উঠেছিস কেন আবার? আমি আর এইভাবে পড়ে পড়ে তোমার টাকা ধ্বংস হতে দেখতে পাচ্ছি না, তাই আমি ঠিক করেছি যে আজকে যে করি হোক কাজে যাব। কি বলছিস কি? তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি? দেখেছিস তো নিজের শরীরের কি অবস্থা, এর মধ্যে কাজে যাবি কিভাবে তুই? না মা, তুমি আমাকে বাধা দিও না। আমি এইভাবে তোমার কষ্ট আর দেখতে পাচ্ছি না মা। আমার আমার জন্য তোমাকে এই বয়সে এসেও লোকের বাড়ি কাজ করতে হচ্ছে। সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই চুপচাপ ঘরে বিশ্রাম নে যা। না মা, আমি আজকে তোমার কোনো বারণ শুনবো না। আজকে যাই হয়ে যাক, আমি কাজে যাব, যখন ঠিক করেছি তখন কাজে যাবই।
তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস গণেশ। এই দেখ, আমি তোর জন্য ওষুধ এনেছি, তুই কিছু খেয়ে ওষুধগুলো খেয়ে নে, দেখবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। তারপর যত ইচ্ছে কাজে যাস। আমার ওসব ওষুধ টষুধ কিচ্ছু লাগবে না। আমি আর তোমার টাকা ধ্বংস করতে চাই না। তাছাড়া আমি কাজে না গেলে তুমি আর কতদিনই বা করবে? আমাদের সংসার চলবে কিভাবে? যাস না বাবা, আমার কথা শোন, যাস না। না মা, আমাকে তোমার পাশে থাকতেই হবে, আমাকে যেতেই হবে। কতদিন পর গ্রামে ফিরছি। পড়াশোনা চাকরির চক্করে গ্রামের রাস্তাটা কেমন যেন ভুলেই গেছিলাম। উফ, কি যে শান্তি লাগছে। এতদিন পর গ্রামে ফিরছি, আর সেই দিনে যত রাজ্যের বৃষ্টি হওয়া লাগলো। হয়ে যাচ্ছে তো হয়েই যাচ্ছে, আর থামার বালাই নেই। তার উপর রাস্তায় এত কাদা, ওর শান্তি নেই। ও মা গো, পড়ে গেলাম গো। আমার পুরো জামা কাপড় কাদায় লুটোপুটি হয়ে গেল, কোমরটাও মনে হয় গেল। এ কি রে লতিকা, তুই কাদায় হোলি খেলছিস বুঝি? আমার অবস্থা দেখে মজা না নিয়ে আমায় তোলো শিগগিরি। দেখতে পাচ্ছ না আমি পড়ে গেছি, আর তুমি আমার সাথে মজা করছো? এই মজা করছি না রে, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুই কাদায় লুটোপুটি খাচ্ছিস, তাই ভাবলাম তুই বুঝি কাদায় হোলি খেলছিস। আরে আর কি মেরো না, আমায় তাড়াতাড়ি তোলো তো। তা তুই কি কালীনাথ বাবুর সাথে দেখা করতে যাচ্ছিলিস নাকি? হ্যাঁ গো প্রীতম দা, কতদিন হয়ে গেল বাপের বাড়ি আসতে পারি না, তাই আজকে সুযোগ পেয়েছি, ভাবলাম কটা দিন কাটিয়ে যাই, সেই জন্যই আসছিলাম। আর দেখো রাস্তায় কি অবস্থাটাই না হলো আমার। থাক থাক, আর ওসব ভাবতে হবে না। রাস্তার যা অবস্থা, আমার মনে হচ্ছে আমি একা গেলে আবার কোথাও লটকে পড়বো। তার থেকে বরং ভালো হবে তুমি আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে এসো। এতে আবার কিন্তু কিন্তু করবার কি আছে? চল, আমি ওই দিকেই যাচ্ছিলাম, তোকে একেবারে কালীনাথ বাবুর বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তাহলে তো ভালোই হলো, চলো চলো, একসাথে গল্প করতে করতে যাওয়া যাবে। কালীনাথ বাবু, ও কালীনাথ বাবু, দেখে যান কাকে নিয়ে এসেছি, দেখলে আপনি আনন্দে নাচবেন। কই, কাকে নিয়ে এসেছো দেখি? ও মা, এ তো আমার মেয়ে লতিকা, কিন্তু ওর এমন অবস্থা হলো কি করে প্রীতম? কেন বাবা, তুমি বুঝতে পারছো না এরকম কি করে হলো? দেখতেই তো পাচ্ছ পুরো কাদায় আমার জামা কাপড় নষ্ট হয়ে গেছে, আবার জিজ্ঞেস করছো এরকম কি করে হলো? আরে মা, তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি তো একটা সাধারণ প্রশ্ন করলাম, এতে এত রেগে যাওয়ার কি আছে? রেগে যাব না তো কি করব? তোমাকে আমি যখন বলেছিলাম আমি আসবো, তাহলে তুমি একটা লোক তো পাঠাতে পারতে। তুই তো জানিস মা, আমার মাথায় কত কাজের চাপ থাকে, সেই জন্যই তো আমার খেয়াল ছিল না, নইলে আমি কি লোক পাঠাতাম না? হ্যাঁ সেই তো, তোমার সব দিকে খেয়াল থাকে, শুধু নিজের মেয়ের দিকেই খেয়াল থাকে না। আরে মা, রেগে থাকিস না নিজের বাপের উপর। তুই বল, কি করলে তোর রাগ ঠান্ডা হবে, আমি তাই করব তোর জন্য। অনেক করেছো, আর কিছু করতে হবে না। আমি বুঝতে পেরেছি কি করলে তোর রাগ ঠান্ডা হবে। আমি যদি তোর পছন্দের পদ রান্না করে খাওয়াই, তাহলেই তোর মাথা ঠান্ডা হবে। এই যে প্রীতম, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা না শুনে আমার একটা কাজ করে দে বাপ। কি কাজ করতে হবে বাবু? দেখতেই তো পারছিস আমার মেয়ে এসেছে, সেই উপলক্ষে আমার একটা বড় দেখে মাছ এনে দে আমাকে। আজকে আমি রান্না করব আমার মেয়ের জন্য। বাবা বাবা, এটা খুব ভালো কথা, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। ইরে বাবা, এখন শরীর কেমন লাগছে? একটু সুস্থ হয়েছিস? হ্যাঁ মা, কালকে যে তুমি ওষুধ খাওয়ালে, তারপর এখন শরীরটা অনেক ভালো লাগছে, আর কোনো কষ্ট হচ্ছে না। বাবা,
আমার প্রাণে যেন শান্তি এলো। বাচ্চা আমার সুস্থ হয়ে গেছে। হ্যাঁ মা, আর তোমার কোনো চিন্তা নেই। এবার তুমি পায়ের উপর পা তুলে বিশ্রাম নেবে আর আমি কাজে যাব। না বাবা, আজই তো শরীরটা একটু সুস্থ হলো, আজই তোকে কাজে যেতে হবে না। আরো 2 দিন বিশ্রাম নে, তারপর থেকে কাজে যাস। না মা, এমনিতেই অনেক সময় পার হয়ে গেছে, এবার কাজে না গেলে সমস্যায় পড়তে হবে। কোনো সমস্যা হবে না, আমি এতদিন যেমন কাজ করেছি আরো 2 দিন ঠিক পারবো। তুই 2 দিন একটু বিশ্রাম নে, তারপর থেকেই কাজে যাস। না মা, আমি আর তোমাকে কাজে যেতে দেব না। এতগুলো দিন তুমি রাত দিন পার করে আমার সেবা করেছো, তারপর সকালে উঠে লোকের বাড়ি কাজে গেছো, এরপর তো তুমি অসুস্থ হয়ে পড়বে। দূর বোকা ছেলে, তোকে এত চিন্তা করতে হবে না। আমাকে সেবা করার জন্য তো তুই আছিস, তাহলে আমার চিন্তা কিসের? আমিও তো সেটাই বলছি, তুমি এতদিন আমার সেবা করেছো, এবার এবার আমাকে তোমার সেবা করতে দাও মা। সে তুই করিস, তাতে কোনো বাধা নেই, কিন্তু 2 দিন পর থেকে কর। না মা, আমি এখন কাজে যাওয়ার জন্য একদম প্রস্তুত, আমার আর কোনো কষ্ট হচ্ছে না। তুমি আমার বাড়িতে বিশ্রাম নাও, আমি কাজে যাই। হ্যাঁ। এ কি প্রীতম দা, তুমিও কি এই বৃষ্টির দিনে মাছ ধরতে এসেছো নদীতে? হ্যাঁ রে গণেশ, তা তোর শুনলাম শরীর খুব খারাপ ছিল, তুই এর মধ্যে মানে নদীতে কি করতে এসেছিস? আমি এখন ভালো আছি প্রীতম দা, কতদিন আর বিছানায় পড়ে থাকবো বলো। আজকে একটু শরীরটা ভালো লাগছে, তাই নদীতে মাছ ধরতে এলাম। ভালো করেছিস, তাহলে তুই ওই দিকটায় জাল ফেল, আমি একটু মাঝের দিকে এগিয়ে যাই। কিন্তু প্রীতম দা, এই ঝড় বৃষ্টির জন্য নদীর অবস্থা খুবই ভয়াবহ মনে হচ্ছে, তুমি সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না, তুই তোর মতো মাছ ধর, আমি যাই। ঠিক আছে প্রীতম দা, আমি তাহলে ওদিকে গেলাম। কি রে বাবা, আমার নৌকাটা এরকম দুলছে কেন? মনে তো হচ্ছে এখন নৌকাটা ডুবে যাবে, কি করব আমি এখন? ওই বাবা, মাগো বাঁচাও, ডুবে গেলাম, ডুবে গেলাম, বাঁচাও। প্রীতম দার গলা মনে হচ্ছে, তাই তো প্রীতম দা তো ডুবে যাচ্ছে, আমাকে যে করি হোক প্রীতম দাকে বাঁচাতেই হবে। প্রীতম দা, আমার হাতটা ধরো, আমি তোমাকে টেনে তুলে আনছি, আমার হাতটা শক্ত করে ধরো। এই তো, এই তো, আরেকটু আরেকটু। হ্যাঁ। তুই না থাকলে আজকে আমি এই মাছ নদীতে ডুবি মরে যেতাম রে। তোকে অনেক ধন্যবাদ গণেশ। আমি তো তোমাকে প্রথমেই বারণ করেছিলাম, তুই তো আমার কথা শুনলে না। এখন বুঝতে পারছি রে, তোর কথাটা আমার শোনা উচিত ছিল। তোকে অসংখ্য ধন্যবাদ রে গণেশ। কালীনাথ বাবু, ও কালীনাথ বাবু, বাড়িতে আছেন? আরে বুড়িমা যে, তা তুমি হঠাৎ এ সময় আমার বাড়িতে? তোমার ছেলে এখন কেমন আছে? আমি আসলে শুনলাম আপনার মেয়ে লতিকা অনেক দিন পরে এসেছে, তাই আমি ওর জন্য কলা গাছের ফুলের বড়া করে এনেছি, ও তো খুব ভালোবাসে। আরে বুড়িমা জি, কেমন আছো বলো? এই তো ভালোই আছি মা, তা তুমি কেমন আছো? ভালো আছি বুড়িমা। তোমার হাতে ওটা কি? তোমার পছন্দের সেই কলা গাছের ফুলের বড়া, মনে আছে? তুমি খাওয়ার জন্য কত বায়না করতে। হ্যাঁ বুড়িমা, আমার মনে আছে। তুমি আজ আমার জন্য আবার সেই পুরনো দিনের মতো কলা গাছের ফুলের বড়া বানিয়ে এনেছো, আমি ভাবতেই পারিনি বুড়িমা। খেয়ে দেখো মা, আগের মতোই স্বাদ আছে নাকি। উফ
বুড়িমা, দুর্দান্ত স্বাদ। একটু আগে থেকেও যেন 3 গুণ বেড়ে গেছে মনে হচ্ছে। আরে আরে, তুই একাই সব খেয়ে নিবি নাকি? ও আমাকেও দে একটু। আরে আরে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে কলা গাছের ফুলের বড়া। সত্যি তো অনেক সুস্বাদু হয়েছে এই বড়া। আরে আমার তো মনে হচ্ছে মানে খেয়েই যাই, খেয়েই যাই। আপনার যে ভালো লেগেছে এতেই আমার শান্তি। আমরা তো গরিব মানুষ, এর থেকে তো বেশি কিছু করতে পারবো না। আরে বুড়ি, তুমি এত ভাবো কেন? সব সময় সবকিছু কি টাকা দিয়ে বিচার করা যায়? আপনাদের মতো কিছু মানুষ এখনো আছে বলেই আমাদের মতো গরিবদের কোনো অসুবিধে হয় না। থাক থাক, অনেক হয়েছে। তা বললে না, তোমার ছেলে গণেশ কেমন আছে এখন? আপনার কৃপায় এখন অনেক ভালো আছে, পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমার ছেলেটা সুস্থ হতে পারতো না। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো? দরজাটা খোলো তো। এত রাতে কে ডাকে এই ঝড় বৃষ্টির মধ্যে? তুমি বসো মা, আমি দেখছি গিয়ে কে ডাকে। কি গো কমলা বৌদি, তুমি এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে ভিজে আমাদের বাড়িতে কি করছো? কিছু কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে গো গণেশ, তুমি একটিবার আমার সাথে চলো। কি হয়েছে কমলা বৌদি, আগে সেটা তো বলো। আর আমি কোথায় যাব তোমার সাথে ঝড় বৃষ্টির মধ্যে? তোমার দাদা প্রীতমের অবস্থা খুব খারাপ, তুমি শিগগিরই চলো, নইলে আমি একা মেয়ে মানুষ কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সে কি গো বৌদি, আমি তো সকালে ঠিকঠাকই দেখে আসলাম, তাহলে হঠাৎ এত অসুস্থ হয়ে পড়লো কিভাবে? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। তুমি দয়া করে আমার সাথে চলো, এত কথা বলার সময় নেই। তুই কি প্রীতম দাকে বাড়িতে একা রেখে এখানে এসেছো? হ্যাঁ গো, নিশ্চয়ই। সেই জন্যই তো বলছি তুমি আমার সাথে তাড়াতাড়ি চলো। একটা ডাক্তার ডাকার ব্যবস্থা করো দয়া করে, না হলে তোমার দাদা যে, আমি আর ভাবতে পারছি না কি হবে। কিচ্ছু হবে না প্রীতম দাদার, তুমি এত চিন্তা করো না কমলা বৌদি, আমি এখনই ডাক্তার নিয়ে আসছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসো, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি তোমার সাথে এখনই যাচ্ছি, চলো চলো চলো। উফ, এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কখন থেকে এদিক ওদিক ডাক্তারের জন্য ঘুরছি, কিন্তু এত রাতে যে কোনো ডাক্তারই যেতে চাইছে না। কি করব এখন? এই বিপদের হাত থেকে একমাত্র কালীনাথ বাবুই বাঁচাতে পারবেন, ওনার বাড়িতেই যাই। কালীনাথ বাবু, কালীনাথ বাবু বাড়িতে আছে? এগিরে গণেশ, এত রাতে তুই আবার আমার বাড়ি কি করছিস? আর এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে কি? হ্যাঁ, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে বাবু। প্রীতমদার অবস্থা খুব খারাপ। আমি কখন থেকে ডাক্তারের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি, কিন্তু ডাক্তারের কোনো খোঁজ না পাওয়ায় শেষমেশ আপনার বাড়ি ছুটে এলাম। আপনি একটা পথ দেখান বাবু। সে কি রে, প্রীতমের আবার কি হয়েছে? সকালে তো দিব্যি দেখলাম, এখন আবার কি হলো? সকালে মাঝ নদীতে মাছ ধরতে গিয়ে প্রীতমদা ডুবে যাচ্ছিল। আমি প্রীতমদাকে কোনো মতে বাঁচিয়েছি। আমার মনে হচ্ছে সেই জন্যই শরীরটা খারাপ হয়েছে। সে কি রে, এত কিছু ঘটে গেছে, আমি তো কিছুই জানি না। এখন আপনি কিছু একটা করুন, নইলে যে সর্বনাশ হয়ে যাবে খুব বড়। কিন্তু তুমি গিয়ে কি করবে? ওখানে তো ডাক্তার লাগবে, তুমি কি ডাক্তার? হ্যাঁ গণেশ দাদা, আমি এতদিন শহরে ডাক্তারি পড়ে গ্রামে ফিরে এসেছি। আরে তাই নাকি? আমি তো জানতামই না। তাহলে তো অনেক আগেই তোমাকে নিয়ে যেতাম। তুমি কি যাবে আমার সাথে প্রীতমদার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব, কেন যাব না? আমার তো কাজই মানুষকে সুস্থ করে তোলা। তাহলে আর দেরি করো না, চলো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। কমলা বৌদি, দরজা খোলো। এই দেখো, আমি ডাক্তার নিয়ে এসেছি। ও, এসেছো? এত দেরি হলো তোমার? এ কি,
তোমার সাথে লতিকা এসেছে। ডাক্তার কোথায়? আমি ডাক্তার। সরো, আমাকে একবার দেখতে দাও প্রীতমদার কি হয়েছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ও, প্রীতমদার তেমন কিছু হয়নি। শরীরে অনেক বেশি নদীর জল ঢুকে গিয়েছিল, সেই জন্যই হয়তো এরকম ছটপট করছিল। আমি ওষুধ দিয়ে দিয়েছি। কিন্তু লতিকা, আমার কাছে তো কোনো টাকা নেই। আমি তোমাকে এখন কোনো পারিশ্রমিক দিতে পারবো না। তোমার আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না কমলা বৌদি। তার বদলে তুমি আমাকে কলা গাছের ফুলের বড়া করে খাইও। এটা আমার সব থেকে পছন্দের খাবার। তুমি যে এত রাতে আমাদের বাড়িতে এসেছো আমি ভাবতেই পারছি না। তোমাকে অনেক ধন্যবাদ লতিকা। আমাকে ধন্যবাদ দিতে হবে না। আমার কাজই তো হলো সকল অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা। সেজন্যই তো আমি ডাক্তারি পাশ করেছি। প্রীতমদা সুস্থ হয়ে যাবে তো লতিকা? হ্যাঁ হ্যাঁ, তোমরা চিন্তা করো না। আমি ওষুধ দিয়ে দিয়েছি। দেখো, কাল সকালের মধ্যে প্রীতমদা একদম সুস্থ হয়ে যাবে। তো তোমাকে অনেক ধন্যবাদ লতিকা। আজকে তুমি না থাকলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ, বললাম না, আমাকে কোনো ধন্যবাদ দিতে হবে না, আর পারিশ্রমিকও দিতে হবে না। তার বদলে তোমরা আমাকে কলা গাছের ফুলের বড়া বানিয়ে খাইও। কেমন? মনে থাকে যেন। আচ্ছা বেশ, আমি তোমার জন্য কলা গাছের ফুলের বড়া বানিয়ে নিয়ে যাব। তুমি মন ভরে খেও। লতিকা, ও লতিকা, বাইরে বেরিয়ে এসে দেখো তোমার জন্য কি এনেছি। আরে, কমলা বৌদি যে এত সকাল সকাল এখানে! আরে বা, তোমার সাথে দেখছি প্রীতম দাও এসেছে। তা এখন কেমন আছো? আমি এখন অনেক ভালো আছি রে লতিকা। তোকে অনেক ধন্যবাদ রে, কালকে অত রাতে আমাদের বাড়িতে যাওয়ার জন্য। না না, ধন্যবাদে কিচ্ছু হবে না। আমি কি বলেছিলাম, এনেছো? হ্যাঁ হ্যাঁ, এনেছি। এই দেখো, তোমার জন্য এক বাটি ভর্তি করে কলা গাছের ফুলের বড়া এনেছি। লতিকা, তোকে একটা অনুরোধ করব, রাখবি? কি অনুরোধ প্রীতম দাদা? তুই আর এই গ্রাম ছেড়ে যাস না রে, তুই এখানেই থেকে যা। তোকে এই গ্রামের মানুষের খুব দরকার। আমাকে দরকার? কিন্তু কেন? কালকে তো তুই দেখতেই পেলি, দূর দূরান্তে এই গ্রামের কোনো একটা ডাক্তার নেই। আমরা চাই তুই এখানে থেকে একটা ডাক্তারখানা খোল রে। হ্যাঁ রে মা, আমারও তো বয়স হয়েছে। আর কতদিন তোকে ছাড়া এভাবে থাকবো বলতো? আমিও চাই তুই এই গ্রামে আমার সাথেই থাক। আচ্ছা বেশ, তাই হোক। আমি আর শহরে যাব না। আমি এখানে একটা ডাক্তারখানা খুলে সকলের সেবা করব। আর বাবা, তোমার কাছেই থাকবো। তুমি আর চিন্তা করো না।